আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহানা হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনামগুলো। বিশ্বজুড়ে সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন বিতরণে জাতিসংঘের আহ্বান। লকডাউনের 1 বছরে যুক্তরাজ্যে করোনায় মৃতদের স্মরণ। 9 মাস পর দেশে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত। যুক্তরাজ্যের অতি সংক্রমণশীল করোনার প্রভাব কিনা চলছে বিশ্লেষণ। এবং যুক্তরাষ্ট্রে বন্দুক আইন সংশোধনে বিল পাশের তাগিদ জো বাইডেনের। উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞার আহ্বান। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বজুড়ে সাশ্রয়ী মূল্যে সময় মতো ও ন্যায়সঙ্গতভাবে করোনা ভ্যাকসিন বিতরণ নিশ্চিতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ বিষয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে। কয়েক সপ্তাহে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বাড়ায় উদ্বেগ জানিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। লকডাউনের 1 বছরে করোনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে যুক্তরাজ্য। রিপোর্ট আলিমাল রাজির। বিশ্বজুড়ে ভ্যাকসিন বিতরণে অব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় ভার্চুয়ালি বৈঠকে বসে জাতিসংঘের মানবাধিকার সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা সহ আন্তর্জাতিক সংগঠনগুলো। বৈঠকে ভ্যাকসিন বিতরণে বৈশ্বিক বৈষম্য নিয়ে গভীর উদ্বেগ জানায় সংস্থাগুলো। সেই সাথে সময়মতো এবং সাশ্রয়ী মূল্যে সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতের আহ্বান জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হচ্ছে। প্রস্তাবে সম্মত জানিয়ে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা। এদিকে গত কয়েক সপ্তাহে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। সংক্রমণ ঠেকাতে সতর্কতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। অ্যাস্ট্রাজেনেকা টিকার ট্রায়ালের তথ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজ। বিবৃতিতে তারা জানিয়েছে, পুরনো তথ্য থাকার কারণে অ্যাস্ট্রাজেনেকা টিকার কার্যকারিতা নিয়ে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি। লকডাউনের 1 বছর পূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে যুক্তরাজ্য। সংবাদ সম্মেলনে করোনার 3য় ঢেউ মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জার্মানি ও নেদারল্যান্ডসে মহামারী নিয়ন্ত্রণে 3 সপ্তাহের জন্য লকডাউনের সময় বাড়ানো হয়েছে। পোল্যান্ডে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধের পরিকল্পনা করছে নরওয়ে, আয়ারল্যান্ড, ফ্রান্স, ইটালি। বিশ্বজুড়ে এ পর্যন্ত আক্রান্ত প্রায় 12.5 কোটি, মৃত্যু 27,45,000-এর বেশি, আর সুস্থ হয়েছেন 10 কোটিরও বেশি মানুষ। আলিমাল রাজি, চ্যানেল আই। দেশে 9 মাস পর মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত একদিনে সর্বোচ্চ 3,554 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এদেশে যুক্তরাজ্যের অতি সংক্রমণশীল করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। ইতিমধ্যে ভাইরাসটি পরিবর্তিত হয়ে এদেশীয় কোনো ধরন রূপ নিয়েছে কিনা তা জানতে ভাইরাসের জেনেটিক বিশ্লেষণ চলছে। 6টি হাসপাতালকে রোগী ব্যবস্থাপনায় প্রস্তুত থাকতে চিঠি দিয়েছে সরকার। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। 7 মাস পর দেশে করোনায় সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছিল সোমবার। একদিন পর মঙ্গলবার সেই 9 মাস আগে করোনা আক্রান্ত রোগী শনাক্তের কাছাকাছি পৌঁছে 2020 সালের 30 জুন একদিনে সর্বোচ্চ 3,682 জন শনাক্ত হয়। ওই দিন সর্বোচ্চ 64 জনের মৃত্যুও হয়েছিল। এর মাত্র 2 দিন পরে 2 জুলাই করোনা আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা 3,000-এর ঘর অতিক্রম করে 4,019 জন শনাক্ত হয়েছিল। মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘণ্টায় 3,554 জন আক্রান্ত শনাক্ত হয়। রোগী শনাক্তের হার 13.69%। রোগতাত্ত্বিক ও অণুজীব বিজ্ঞানী ডক্টর সমীর কুমার সাহা বলছেন, ইতিমধ্যেই যুক্তরাজ্যের অতি সংক্রমণশীল ভাইরাসের ধরনে এদেশে করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে করোনা ভাইরাস আরো পরিবর্তন হয়ে এদেশীয় নতুন ধরনে রূপান্তর হতে পারে। একটা ভাইরাস যখন একজন মানুষের থেকে আরেকজন মানুষে যায়, যত বেশি বিস্তার ঘটবে ততই কিন্তু তার মিউটেশন হবে।
আমি কোনোদিন অবাক হব না যখন দেখি যে একটা বাংলাদেশ ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে, বিকজ আমাদের এখানে যত বেশি মানুষের মধ্যে যাবে তত বেশি কিন্তু সেই মিউটেশন করবে। ইউকে ভ্যারিয়েন্টে যেটা হলো যেটা স্প্রেড বেশি করে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানীর 6টি হাসপাতালকে রোগী ব্যবস্থাপনা ও চিকিৎসার জন্য প্রস্তুতির নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। আমাদের একটা কেবিন ব্লক আছে, সেখানে 21টা কেবিন আছে, সেইখানে এই 21টা কেবিন আমরা আবার খালি করছি। প্রিফারেবলি যারা চিকিৎসক আমাদের আছেন, আক্রান্ত হচ্ছেন কিংবা আইসোলেশনে থাকতে চাচ্ছেন, তাদেরকে আমরা এখানে প্রিফারেবলি রাখবো। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের 21 সজ্জার কেবিন ব্লক বুধবারের মধ্যে করোনা চিকিৎসায় প্রস্তুত হবে বলছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্যবিধি মেনে চলি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রে বন্দুক আইন সংশোধনের বিল পাশে সিনেটকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার কলোরাডোতে বন্দুকধারীর হামলায় 10 জন নিহতের পর এ বিষয়ে আবারও তাগিদ দেন বাইডেন। নতুন সংশোধনী অনুযায়ী যিনি বন্দুক কিনছেন তার বিষয়ে সমস্ত তথ্য থাকতে হবে পুলিশের কাছে। এছাড়া উচ্চ ক্ষমতা সম্পন্ন বন্দুক বিক্রিতেও নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কয়েকদিন আগে এই সংক্রান্ত বিল পাশ করে হাউস অব রিপ্রেজেন্টেটিভ। বাইডেন বলেছেন, নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে তার সরকার আর এক মুহূর্ত অপেক্ষা করবে না। হোয়াইট হাউস জানিয়েছে, 1 সপ্তাহেরও কম ব্যবধানে 2টি হামলার পর বন্দুক নিয়ন্ত্রণ ও বন্দুক সুরক্ষা ব্যবস্থা নিয়ে নির্বাহী পদক্ষেপের কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এক গণযুদ্ধ। সেই গণযোদ্ধাদের অনেকে এমনকি নিজের এলাকার নতুন প্রজন্মের কাছেও অজানা অচেনা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে এরকম বীর মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করেছে চ্যানেল আই। পরাগ আজিমের সঙ্গে কথোপকথনের শেষ পর্বে আজ থাকছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার নাগের কথা। আমার পিতাও মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধু আমাদের বাড়িতে 2 বারই আসছে, 69 একবার, 70 একবার নির্বাচনের আগে, এবং আমার বাবাকে দাদা বলে ডাকতেন। রক্তের চেতনার থেকে আসলে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। বেঙ্গল রেজিমেন্ট তখন প্রথম ছিল স্কুলে, তাদেরকে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতাম। তারপর নদীর ওই পারে রেস্ট হাউসে তারা চলে গেছে, এটা যুদ্ধের কৌশলগত কারণে। ওইখানে আমরা তখন ব্রিজ পাহারা দিতাম, সেখান থেকে আমরা প্রথম মুক্তিযুদ্ধের শুরু। আমরা তো 303 আর গ্রেনেড ট্রেনিং নিয়েছিলাম। তারপর আমার বাবা ছিল পূর্বাঞ্চলের আহ্বায়ক। বাবা অসুস্থ হয়ে গেলেন, আমি কিন্তু আর তখন আসলে ট্রেনিংয়ে যেতে পারিনি। 1000-1500 লোককে লোহার বান ট্রেনিং সেন্টারে পাঠাইছি। বাবার সাথে বা আমার সাথে ত্রিপুরার অনেকেই নেতৃত্বের পরিচয় হয়ে গেছে, বাবার সুবাদেই আমাকে চিনেছে। তারা তখন প্রস্তাব দিল যে তোমরা পদযাত্রাতে একটা দল নিবে। আমরা ওই যে কলকাতার বহরমপুর বর্ডারের কাশিয়ানি বিদ্যালয় থেকে আমরা তখন 19টা ডিস্ট্রিক্টের 2 জন করে প্রতিনিধি আমরা ওই পদযাত্রাতে অংশগ্রহণ করি। তা আমি কুমিল্লা জেলার প্রতিনিধি ছিলাম। মূল কথাটা ছিল আমরা প্রথম দেশের স্বাধীনতা চাই, এবং এই যে গণহত্যা বন্ধ করো, এই শাহীর গণহত্যা বন্ধ করো। তারপর আমাদের স্বীকৃতি, বিশ্ববাসী আমাদেরকে যেন স্বীকৃতি দেয়, এবং বঙ্গবন্ধুকে যেন সশরীরে দেশে পাঠানো হয়। আর উদ্দেশ্যটি ছিল বিশ্বের যত দূতাবাস আছে ওইখানে আমরা স্মারকলিপি দিব এই সম্বন্ধে, দিল্লির যত ওই দূতাবাসগুলোতে। ওইখানে যাওয়ার পর তো আমরা প্রতিদিন প্রায় 20-25 মাইল পদযাত্রা করেছি, বাংলাদেশের পতাকা, ভারতীয় পতাকা নিয়ে অনেক গান টান গেয়েছি, পথ সভা করেছি। লখনৌতে যাওয়ার পর আমাদের বিজয় উল্লাস হয়ে গেছে। তারপর আমরা দিল্লি পর্যন্ত গিয়ে আমরা পদযাত্রা শেষ করেছি। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার অশোক লিল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরছি। আরো একবার স্বাগতম চ্যানেল আই সংবাদে। এবার নিটুল টাটা কৃষি সংবাদ। শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলায় কয়েকটি উন্নত জাতের আলুর ভালো ফলন হয়েছে।
বিএডিসি বলছে এবারই প্রথম নকলা থেকে আলু বিদেশে রপ্তানি করা হবে, এতে বেশি লাভবান হবেন কৃষক। শেরপুর থেকে হাকিম বাবলুর পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নকলার নারায়ণখোলার বিএডিসির উদ্যোগে 20টি নতুন জাতের আলুর পরীক্ষামূলক চাষ হয়। এর মধ্যে 3টি জাতের আশাতীত ফলন হয়েছে। সানশাইন জাতের আলুর প্রতি একরে ফলন পাওয়া গেছে প্রায় 48 মণ। আমরা মনে করেন যে 20টা জাত লাগাইছি, 20টা জাতের মধ্যে প্রায় বেশিটি জাত ভালো, উৎপাদনও ভালো। এক সময় প্রাকৃতিক দুর্যোগ আলুর ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষক আলু চাষ থেকে সরে আসেন, আবারও নতুন করে চাষে উদ্বুদ্ধ হয়েছেন তারা। নকলা উপজেলায় উৎপাদিত আলু বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছে বিএডিসি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। হুমকির মুখে থাকা স্তন্যপায়ী পাখি বাদুড় সংরক্ষণে অভয়াশ্রম গড়ে দিয়েছেন চুয়াডাঙ্গার মধু জোয়ারদার। শহরের ওয়াবদাপাড়ায় নিজের প্রায় 3 কাঠা জমির উপর 4টি তেঁতুল গাছে বসবাস করছে বাদুড়ের ছাগ। প্রকৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাদুড় সংরক্ষণ জরুরি বলেছেন বিশেষজ্ঞরা। চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কোচি তথ্য ভিডিও চিত্রে শৌমিক আহমেদের রিপোর্ট। চুয়াডাঙ্গা পৌর এলাকার ওয়াবদাপাড়ার নাম এখন বাদুড়তলা। 100 বছরের বেশি সময় ধরে এখানে বাদুড়ের বসবাস। স্তন্যপায়ী এই পাখির জন্য এই বাড়িতে 4টি তেঁতুল গাছ সংরক্ষণ করছেন প্রকৃতিপ্রেমী মধু জোয়ারদার। বাদুড় শিকার রোধেও ব্যবস্থা নিয়েছেন তিনি। প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য সমস্ত প্রাণীরই একটা ভূমিকা আছে, তো বাদুড়েরও নিঃসন্দেহে সে ধরনের ভূমিকা আছে প্রকৃতির সাথে। বাদুড়গুলো যদি আমরা আরো রক্ষা করতে পারি তার জন্যে এবং অন্যান্য প্রাণীর জন্য, তাহলে আমার মনে হয়, আমরা মনে করি যে আমাদের প্রকৃতি আরো সমৃদ্ধ হতে পারে। হাজার হাজার বাদুড়ের কলকাকলিতে মুখরিত গোটা এলাকা। বাদুড় দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকে। আমার দাদার আমল থেকে রয়েছে, এখানে প্রায় 2 কাঠা থেকে 3 কাঠা জমি আমরা ছেড়ে দিয়েছি। কিরমিচির ডাক এগুলো আমাদের ভালো লাগে। আমাদের সাথে এদের একটা প্রায় সমন্বয় বলা চলে। আমাদের কোনো ক্ষতি করে না, এদের দ্বারা আমাদের কোনো সমস্যা হয় না। প্রাণীবিদরা বলছেন উদ্ভিদের পরাগায়ন ও বীজের স্থানান্তর সহ প্রকৃতিতে নানা ভূমিকা রাখছে পাখিটি। বন্যপ্রাণীকে আমাদের আশ্রয় দিতে হবে, তারা পরিবেশের ভারসাম্য সহ বিশেষ করে বাদুড় আমাদের উদ্ভিদের বিস্তারে সহায়তা করে। পাখিদের বসবাসের জন্য এ ধরনের অভয়াশ্রম সহ তাদের নিরাপদ আশ্রয় তৈরি করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জমির মালিক যিনি, তিনি অনেক বাদুড়কে ভালোবাসে, তাই তেঁতুল গাছ আরও লাগাচ্ছে, কিন্তু তেঁতুল গাছগুলো কাটতে চায় না সে। শহরের গুরুত্বপূর্ণ জায়গাতে এই যে একটা বাদুড় প্রেমী হয়ে বাদুড়ে আবাসস্থল তৈরি করেছে, এর জন্য আমরা তাকে সাধুবাদ জানাই। বিলুপ্তি রোধে দেশজুড়ে বাদুড় সংরক্ষণে উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবাদীদের। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবার ইভ্যালি খেলার খবর।